হেয়ার উই গো, তোমাদের সবাইকে স্বাগত সিনেদ্বীপে। আজকে আমরা কোনো মুভি এক্সপ্লেন করতে চলেছি না, আজকে আমরা কোনো ওয়েব সিরিজও এক্সপ্লেন করতে চলেছি না। আমরা আজকে যেটা এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে একটি জাপানিজ অ্যানিমে, যেটা 2025-এ খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা নতুন অ্যানিমে ফ্যান আছো বা মুভি ফ্যান আছো বা ওয়েব সিরিজ ফ্যান আছো, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। তো চলো বেশি ভাট না বকে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো সিজন 3 শুরুতেই আমরা দেখতে পাই বেরুর যেই র্যাঙ্ক সেটা জেনারেল র্যাঙ্ক। এইটা দেখে জিনহো কিছুটা অবাক হয়, কারণ এর আগে তার শ্যাডোতে কেউ জেনারেল র্যাঙ্কে শ্যাডো ছিল না। তখন জিনু ভাবে এটা হয়তো ইলিট নাইটের এক ধাপ ওপরের র্যাঙ্ক। তারপর যখন সে কুইন অ্যান্টের শ্যাডোকে এক্সট্রাক্ট করতে যাবে, তখন পেছন থেকে একটি আওয়াজ আসে, হে মাই কিং গিভ মি আ নেম, হে আমার রাজা আমাকে একটু নাম দাও। তখন জিনো খুবই শকড হয়ে যায়। তারপর সে বুঝতে পারে এই শ্যাডোটাও অন্যান্য শ্যাডোর মতোই আমাকে লয়ালিটি দেখাচ্ছে। তারপর জিন্ন তাকে জিজ্ঞাসা করে যে তুমি বলতে পারো কখন থেকে। তখন সেই কালো পিঁমড়ের ছায়াটি তাকে বলে যে আমি শুরু থেকেই কথা বলতে পারি। এটাতে জিনু খুব অবাক হয়ে যায়। তারপর সে বুঝতে পারে যারা হাই র্যাঙ্কের শ্যাডো তারা কথা বলার অ্যাবিলিটি অ্যাক্সেস করে ফেলেছে। তারপর জিন্ন বলে যে আমি সেই ব্যক্তি যে তোমাকে মেরেছে, তুমি কি এখনো আমার লিডে চলতে চাও? তখন সে কালো পিঁমড়ের ছায়াটি বলে যে আপনি আমাকে মারেননি, আপনার শক্তি আমাকে আবার নতুন করে জন্ম দিয়েছে। এখানটা দেখলে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি যে এইখানে যেই কালো পিঁমড়ের ছায়াটি আছে সেটা জিনহুকে যেন তেন প্রকারে খুশি করার চেষ্টা করছে। তারপর সে কালো পিঁমড়ের ছায়াটি বলে আপনি আমার একটি নাম ঠিক করুন, যেই নামটা দিয়ে আপনি আমাকে সবসময় ডাকতে পারবেন। তারপর জিনু অনেকক্ষণ ধরে ভাবে যে তার কি নাম রাখা যায়। তারপর তার মনে পড়ে যে একটি দ্য এন্ড বলে একটি নোবেল ছিল, যার রাইটারের নাম ছিল বেরু। তারপর সে সেই কালো পিঁমড়ের ছায়াটিকে বলে যে তোমার নাম আজ থেকে হলো বেরু। তারপর বেরু জিন্নোকে বলে যে ধন্যবাদ রাজা আমার নাম রাখার জন্য। তারপর জিনো সেই কুইন অ্যান্টের দিকে যায় তার শ্যাডোটা এক্সট্রাক্ট করার জন্য। জিন্নু তার বডির কাছে যে বলে রাইস, তখনই তার শ্যাডোটি এক্সট্রাক্ট হয়ে যায়। কুইন অ্যান্ট এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথে অন্যান্য পিঁপড়েগুলো এক্সট্রাক্ট হয়ে যায় এবং তারা অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। এটা দেখে তো খুবই জিনহো অবাক হয়ে যায়। তারপর সে বেরুকে জিজ্ঞাসা করে যে এটা কি কারণে হচ্ছে এবং কেন হচ্ছে। তখন বেরু তাকে বলে যে অ্যান্ট কুইন ছিল, সে খুব পাওয়ারফুল ছিল, সে এইসব অ্যান্টদের হেড ছিল। যেহেতু সে এখন একটি শ্যাডোতে পরিণত হয়েছে, তাই তার এখন পাওয়ারও কমে গেছে। তখন ঝিনু বেরুকে বলে যে তুমি এটা বলতে চাইছো যে যতক্ষণ অ্যান্ট কুইন বেঁচে ছিল সে এইসব পিঁমড়েদেরকে লিড করতো, কিন্তু এখন আর সেটা পারবে না। তখন বেরু বলে হ্যাঁ। তারপর জিনু তার দ্বিতীয় কোয়েশ্চেনটা করে যে এই মানা ডিক্রিজের ব্যাপারটা কি। অ্যান্ট কুইনের র্যাঙ্ক অনুযায়ী তার মানা খুবই লো, এর মানা ডিক্রিজের ব্যাপারটা কি। তখন বেরু জিনোকে বলে যে অ্যান্ট কুইন ছিল, তার অধিকাংশ মানা এই রিপ্রোডাকশনে কাজে লাগতো, যেহেতু তার কাছে এখন কোনো বডি নাই তাই তার মানা কমে গেছে। তারপর জিনো ভাবে যে এই শ্যাডোটা তো আমার কোনো কাজেই লাগবে না, তাই সে সেই শ্যাডোটাকে টার্মিনেট করে দেয়, সে অ্যান্ট কুইনের শ্যাডোটাকে টার্মিনেট করে দেয়। তারপর জিনো তার সোলজারদেরকে সেই অ্যাসিসিয়ান স্টোনগুলোকে কালেক্ট করতে মানা করে দেয় এবং বলে যে এইগুলোকে এইখানেই ফেলে দাও, কারণ জেজু আইল্যান্ডের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করতে বা সেগুলোকে রিপেয়ার করতে এই অ্যাসিসিয়ান স্টোনগুলো খুব কাজে দেবে। এইগুলো শুনে তো তার সোলজাররা খুবই খুশি হয়ে যায়, কারণ আজকের মতো তাদের কাজের ছুটি হয়ে গেল। তারপর জিনো নিজের মনে মনে ভাবে যে বাকি অ্যান্টগুলো আছে সেগুলোকে কি সে তার সোলজারদের সাহায্যে মারতে পারবে। তারপর সে বেরুকে বলে আমরা আমাদের বেস্ট দিয়েছি, কিন্তু ঠিক তখনই বেরু বলে মাস্টার আমি অনুভব করতে পারছি আমাদের সেই শত্রুগুলো আছে তাদের লড়াই করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ তাদের কাছে কোনো লিডার নেই যে তাদেরকে লিড করতে পারবে। এই লিডার না থাকার কারণে তাদের যে একতা সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তখন জিনহো বেরুকে বলে এখন যে অ্যান্টগুলো আছে তুমি কি তাদের মারতে পারবে। তখন বেরু বলে আপনি শুধু আজ্ঞা দিন মাস্টার। তারপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই বাইরের যে হান্টারগুলো আছে তারা তাদের ফাইটার জেট দিয়ে, আবার কিছু হান্টার তাদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে অ্যান্টদের ওয়াইপ আউট করছে, কিন্তু তখনও তাদের আশেপাশে প্রচুর অ্যান্ট আছে। তখন সেই ভয়াবহ সিচুয়েশনের সৃষ্টি হয়। ঠিক তখনই আমাদের যে বেরুর এন্ট্রি হয় এবং আমরা দেখতে পাই আমাদের বেরু একাই অনেকগুলো অ্যান্টকে ওয়াইপ আউট করে দিয়েছে। তারপর আমাদের নেটের মাধ্যমে দেখানো হয় যে অ্যান্টদের মারার যেই মিশন ছিল সেটা প্রায় 2 দিন ধরে চলে। সাউথ এরিয়ান রিজন এটা যেটা ছিল, এই জায়গাটা ছিল সাউথ কোরিয়াতে। তারপর আবারও সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় সেই পিঁপড়ের বডিগুলো চাইনিজ ওয়াটারের কাছেও দেখা গেছে। তখন আমাদের সেই জাহাজের ভিতরে একজন লোককে দেখানো হয়, সে তার সাথীকে বলে যে যেই 2 নম্বর যে অ্যান্টের দলটা আছে সেটা আমাদের রেঞ্চের মধ্যে আছে, আমরা কি ফায়ার করব। তখন তাদের সেই সাথী বলে যে না, এটা আমাদের হিরোরাই শেষ করবে।
তারপর যে হান্টারকে তোমরা এই জাহাজের ওপর বসে থাকতে দেখলে সে তার তরোয়ালগুলো বার করে এবং আকাশের দিকে একটি অ্যাটাক করে বসে। তখন আমরা আকাশে হাজারো ফায়ারবল দেখতে পাই এবং সাথে সাথেই সেগুলি ব্লাস্ট হয় এবং সব অ্যান্ট মারা যায় সেখানেই। আবারও সিন চেঞ্জ হয়। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, সে তার বসকে বলছে, আপনি কি ভাবছেন স্যার? তখন তার স্যার তাকে বলে, আমি জিনো ও হাওয়াংয়ের ঝামেলার কথা ভাবছি। এখানে সে আরও বলে, এখন তার আর জিনোর দেখা হওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। এই লোকটার নাম হলো থমাস আন্দ্রে। সে ক্যাভেঞ্জার গিল্ডের গিল্ড মাস্টার, যেই গিল্ড থেকে হাওয়াং ডংসুকো। তারপর সেই মেয়েটি জিজ্ঞাসা করে যদি সংজিনো এবং হাওয়াংয়ের লড়াই হতো। তখন থমাস আন্দ্রে বলে, তুমি আমাকে জানো না, এবং সে ভয়ঙ্করভাবে সেই মেয়েটির দিকে তাকায় আর বলে, ডংসু হলো এই গিল্ডের প্রপার্টি আর আমি হলাম এই গিল্ডের মাস্টার, আর তার হাত আমি ভেঙে দেবো যে আমার এই প্রপার্টির দিকে হাত বাড়াবে, সেটা ইউনাইটেড স্টেটের সরকারি হোক না কেন। তারপর আবারও সিন চেঞ্জ হয়ে যায় আর আমাদের জেজু আইল্যান্ডের রেডের 3 নম্বর রাতকে দেখানো হয়, যেখানে হান্টার গিল্ডের লোকেরা অ্যাসোসিয়েশন স্টোন কালেক্ট করতে এসেছিল। তাদের মধ্যে সাধারণ কথাবার্তা হচ্ছিল। ঠিক সেই সময় পার্কের নজর পড়ে একটি অ্যান্টের ওপরে, যে সেইখানে লুকিয়ে ছিল। এরপর পার্ক তার তলোয়ার বার করে এবং তাকে কেটে দেয়। তারপর সে সব বাকি লোকেদের বলে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ এখানে কিছু সংখ্যক অ্যান্ট আছে, সেগুলি থেকে আমি তোমাদের প্রোটেক্ট করব। ঠিক তখনই পার্কের নজর যায় একজন মনস্টারের দিকে, যে তাদের দিকেই এগিয়ে আসছিল। তখন পার্ক তাকে বলে, তুই কে? পার্কের এই কথা শোনার পর বাকি যে হান্টারগুলো ছিল তারা সতর্ক হয়ে যায়। ঠিক তখনই সেই মনস্টারটা কিছু বলে, যেই ভাষায় সেই মনস্টারটা কথা বলছিল সেই ভাষা কেউ বুঝতে পারে না। পার্ক বুঝতে পারে এটা বিস্টদের ভাষা। ঠিক তখনই একজন সেখানে চুটকি বাজিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যায়। এখানে আমরা জানতে পারি প্রথমে যে মনস্টারটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে বিস্ট মোনার্চ, আর শেষে যেই চুটকি বাজানো মনস্টারটা দেখানো হলো সেটা হচ্ছে ফ্রস্ট মোনার্চ। তখন ফ্রস্ট মোনার্চ বিস্ট মোনার্চকে জিজ্ঞাসা করে যে তুই করতে কি চাইছিস। তখন বিস্ট মোনার্চ বলে যে আমাদের এখানে হাঙ্গামা করে কোনো লাভ নেই, তুই চেক করলি? তখন ফ্রস্ট মোনার্চ বলল যে হ্যাঁ, এটা ওরই পাওয়ার। এখানে ফ্রস্ট মোনার্চ বিস্ট মোনার্চকে জিজ্ঞাসা করছে যে ও মানুষদের সাহায্য কেন করছে। তখন বিস্ট মোনার্চ উত্তরে বলে যে তোর যদি এতই কিউরিসিটি হয় তাহলে তুই নিজে যেয়ে দেখ গা, তোর যদি মরার শখ হয় তাহলে তুই যা। তারপর এখানে ফ্রস্ট মোনার্চ একটি গেট খোলে এবং সেই গেট দিয়ে সে চলে যায়। এখানে আমাদের ঠিক ক্লিয়ারভাবে বলা হয়নি যে এদের প্ল্যানটা কি। তারপর আমরা দেখি যে বিস্ট মোনার্চও তার গেট খুলে ফেলেছে এবং সেই গেট দিয়ে সেও চলে গেল। তারপর আবারও সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই জিন্ন যেই হান্টারগুলো মারা গেছে তাদের ফিউনারেলে এসেছে। তার হাতে একটি ফুলও ছিল, যেটা ও মায়ের ওপর রেখে দেয়। সেখানে কিছু কথাও উঠে, কিছু লোক তাকে দোষারোপ করছে, আবার কিছু লোক তাকে বাহবাও দিচ্ছে। যারা দোষারোপ করছে তারা কি বলছে যে জিন্ন যদি আরেকটু আগে পৌঁছাতো তাহলে হয়তো এতগুলো হান্টার মারা যেত না। আবার কিছু লোক বলছে ভালোই হয়েছে, নয়তো সবাই মারা যেত। তারপর আমাদের এখানকার আশেপাশের সিনটা দেখানো হয়, যেখানে সবাই খুবই দুঃখ প্রকাশ করছে, কারণ তাদের কেউ না কেউ এই রেডের দরুন মারা গেছে। জিনো সেখান থেকে বেরিয়ে যাবে তখন বাইক এসে জিনোর কাছে আসে আর বলে, আমি ভাবতাম একজন হিরো কখনোই একা যুদ্ধ জিততে পারে না, কিন্তু এই রেডের পর আমার ভাবনা পুরোপুরি পাল্টে গেছে, কারণ আমি আমার চোখের সামনে দেখলাম আমি পুরোটাই ভুল ছিলাম। তারপর আমাদের চাহিনকে দেখানো হয়, যে জিনোর দিকে দেখছিল। তখন জিনো চাহিনের দিকে তাকায়, তখন চাহিন লজ্জা পেয়ে যায় এবং তার মাথা নামিয়ে নেয়। তখন জিনো বলে, মেয়েটা কি পাগল নাকি? তারপর সিন আবারও চেঞ্জ হয় আর আমরা এখানে মিস্টার গো আর জিনোকে দেখতে পাই। তারা দুজনে কথা বলছিল। মিস্টার গো জিনুকে বলে, তুমি ভাবছো যে তোমার একটা নিজের গিল করবে, তাই তো? ঠিক আছে, কারণ এস র্যাঙ্ক হান্টারদের কোনো লাইসেন্স লাগে না। একটা গিল তৈরি করার জন্য তাদের শুধু অ্যাসোসিয়েশনকে কল করে বলতে হয়, আমি সবটা সামলে নেব, এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তখন জিনো বলে, ওকে ঠিক আছে। তারপর মিস্টার গো জিনোকে জিজ্ঞাসা করে, তুমি কি জেজু আইল্যান্ডের রেডের সময় কোনো গেটকে তৈরি হতে দেখেছিলে? তখন জিনো খুব শকড হয়, কারণ সে তো সেখানে কোনো এরকম জিনিসই দেখেনি। মিস্টার গো তাকে বলে, হান্টার গিল্ডের লোকেরা যখন সেখানে অ্যাসোসিয়েশন স্টোন কালেক্ট করতে গিয়েছিল তখন তাদেরকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আমি ভেবেছিলাম হয়তো তুমি কোনো গেট খুলে রেখেছিলে এবং সেই গেট হয়তো বন্ধ করতে ভুলে গেছো।
তারপর মিস্টার গো খুব চিন্তিত দেখায় তাকে। ঠিক তখনই মিস্টার গোয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। তখন মিস্টার গো সেখানে যাওয়ার জন্য দাঁড়ায় আর জিনোকে বলে আমাদের যে গেস্ট আছে সে হয়তো চলে এসেছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তারপর জিনো বাড়ি যাবে বলে গাড়ির কাছে আসে। ঠিক তখনই তার কাছে একজন লোক আসে আর জিনোকে বলে তোমার সাথে দেখা করে খুশি হলাম, আমার নাম হলো অ্যাডাম হোয়াইট, আমি সিনিয়র মেম্বার হান্টার অফ বিউরো গিল্ডের। তখন জিনো মনে মনে ভাবে আমার সাথে এর কি কাজ হতে পারে। তখন সে জিনোকে একটা কার্ড দেয় এবং তাকে বলে আমাকে ক্ষমা করবেন এইভাবে আপনার সাথে দেখা করার জন্য, কারণ আপনি এখন এমন একজন মানুষ যার সাথে যোগাযোগ করা খুব কঠিন হয়ে গেছে। আমি একবার আপনার অফিসেও গিয়েছিলাম কিন্তু আপনার দেখা পাইনি। তখন জিনউর মনে পড়ে যে এই সেই ব্যক্তি যার ব্যাপারে জিনো কথা বলছিল জেজু আইল্যান্ডের রেডের আগে। তখন জিনো তাকে জিজ্ঞাসা করে আমার সাথে তোমার কি দরকার। তখন অ্যাডাম তাকে বলে আমি আপনাকে এমন কিছু ইনফরমেশন দেব যেটা আমার ছাড়া এই পৃথিবীর আর কেউ জানে না, আমাদের গিল্ড ছাড়া এই ব্যাপারে আর কেউই জানে না। আপনাকে অনেক দিন ধরেই এই ইনফরমেশনটা দেবো ভাবছি কিন্তু আপনার সাথে যোগাযোগ করে হওয়া উঠছে না, সেই কারণে আপনাকে বলতে পারিনি। তারপর জিনো গাড়িতে উঠে পড়ে আর অ্যাডামকে বলে তুমি যে ইনফরমেশনটা আমাকে দেবে সেটা যদি আমার মনে হয় যে দরকার তাহলে আমি তোমাকে ফোন করে নেব। এখন অ্যাডাম বলে আমি কতটা বোকা, আমি মূল জিনিসটাই তোমাকে এখনো বলিনি। তখন অ্যাডাম বলে একজন আপগ্রেডার যে সকল অ্যাওয়েকিং বিংদের পাওয়ারকে এনহ্যান্স করতে পারে। এটা শুনে জিনো পুরোই শকড হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই অ্যাডাম জিনোকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে নিয়ে যাবে বলেছিল। তারপর জিনো সেখানে পৌঁছে যায়। জিনো সেখানে পৌঁছানোর পর সবার প্রথম ব্যুরো অফ হান্টার রিপ্রোডাকশনের সাথে দেখা করে, যার নাম ছিল মাইকেল। তারা দুজনে এখানে হ্যান্ডশেক করে কারণ তারা দুজন প্রথম সাক্ষাৎ। তারপর তারা বসে এবং মাইকেল তাকে রিপ্রোডাকশনের একটি ফাইল দেয় আর বলে সাধারণভাবে এই প্রসেস হতে প্রায় 2 বছর সময় লাগে, কিন্তু আমরা তোমার জন্য এটা একদিনে করেছি, তা আবার ফ্রিতে। জিনো এইসব কথাকে ততটাও পাত্তা দেয় না। জিনো তাকে বলে আমি এইসব শুনতে আসিনি, আমাকে অ্যাডাম বলল যে একটা ইনফরমেশন দেবে যেটা আপনাদের কাছে আছে, একটা আপগ্রেডার বিং। এটা কি সত্যিই সম্ভব? এইভাবে কি শক্তি বাড়ানো যায়? তখন মাইকেল হেসে বলে হ্যাঁ। তারপর মাইকেল তার সাথীকে বলে মিস লিওনারকে আসতে বলো। মাইকেল জিনোকে বলে পুরো পৃথিবীতে একজনই আছে যে অ্যাওয়েকেন বিংয়ের পাওয়ারকে এনহ্যান্স করতে পারে। তারপর মাইকেল বলে আমি তাকে আপনার কাছে প্রেজেন্ট করছি, মিস নুরমা লিওনার। মিস নুরমাকে মাইকেল বলে আপনার শক্তির ব্যাপারে মিস সাংজিনোকে বলুন। তখন নুরমা বলে আমাকে সবাই প্রথমে এইভাবেই দেখে যেভাবে তুমি আমাকে সাংজিনো দেখছো। তারপর যখন তারা আমার শক্তিকে বুঝতে পারে তখন তারা ভিক্ষা চায় আমার কাছে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, আমি অ্যাওয়েকেন বিংদের পাওয়ার এনহ্যান্স করতে পারি। নুরমা আরও বলে যে এর জন্য 3টে স্টেজ পার করতে হয়, তারপরে আমি সেই পাওয়ারটাকে লিফট করতে পারি। আমি ঠিকভাবে নিশ্চিন্ত নয় যে আমি এই পাওয়ারটার নাম কি দেব, কিন্তু আমি 4th রিঅ্যাওয়েকিংও করতে পারবো। তখন মাইক জিনোকে বলে মিস নুরমা যেসব কথা বলছেন সেগুলো সবই ঠিক, এগুলো সবই মিস নুরমা করতে পারেন, তবে এই পাওয়ার ইউজ করার পর মিস নুরমা অনেকটা সময়ের রেস্ট দরকার। প্রতি বছর 3 থেকে 4 জন এই পাওয়ারের লাভ নিচ্ছে। তখন তো জিনোর মনে হয় যে এর কাছে যেই পাওয়ারটা আছে এটা সত্যি ইনক্রেডিবল। তারপর জিনো তাকে জিজ্ঞাসা করে যে এইটা কতটা ইফেক্টিভ হবে। তখন মিস নুরমা বলে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল হয় তাহলে তার পাওয়ার 20 থেকে 30 হয়ে যাবে। এখন জিনো ভাবে যে কেন ডংসু সাউথ কোরিয়া ছেড়েছিল, এটা একটা সাধারণ ব্যাপার, এই অফার কেউ ছাড়তে চাইবে না। এইসব কথাবার্তা হওয়ার পর মিস নুরমা তার কাজ শুরু করে। মিস নুরমা সাংজিনোর হাতটা ধরে আর তাকে তার চোখ দুটো বন্ধ করতে বলে। এরপর মিস নুরমা তার ভেতরে ঢোকে আর চারিদিকে পুরো অন্ধকার হয়। তখন মিস নুরমা বুঝতে পারে তাকে কেউ পেছন থেকে দেখছে। সে ঘুরে দেখে একটা কালো ছায়া তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। এটা দেখার পর মিস নুরমা ভয়ে চেঁচিয়ে ওঠে। ঠিক তখনই সেখানে থাকা সব বডিগার্ডরা সাংজিনোর দিকে বন্দুক তাক করে বসে। তখন মাইকেল তাদের সবাইকে বডিগার্ডদেরকে বলে যে তোমরা কি পাগল হয়ে গেছো। মাইকেল তাদের হয়ে সাংজিনোর কাছে ক্ষমা চায়। তারপর মাইকেল তার বডিগার্ডদের ওপর চিল্লাতে থাকে যে তুমি জানো উনি কে, তোমরা সবাই ওনার ওপর বন্দুক তাক করে বসেছিলে,
উনি চাইলে আমাদের এই গোটা গিলটাকে এক্ষুনি ধ্বংস করে দিতে পারবেন। সং জিনু তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে এইমাত্র হলোটা কি, আমার ভেতরে কি এমন দেখলো সে। তারপর আমরা মিস নুরমাকে দেখতে পাই যে সং জিনুকে দেখে খুবই ভয় কাটছিল। তারপর মাইকেল সং জিনুকে বলে যে আমাদেরকে আজকের মতো এই মিটিংটা এখানেই শেষ করতে হবে। নুরমা তখন মনে মনে ভাবে যে এই রাজা, এই হলো কিং, এর কোনো লিমিট নেই। আর আমাদের পর্ব 1 এখানেই শেষ হয়। নেক্সট পর্বের জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। কি সবাই পর্ব 2 দেখার জন্য রেডি তো? সবাই চটপট সাবস্ক্রাইব করে দাও সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট পর্বে।